নবজাত বা সদ্যজাত শিশুদের মধ্যে কোন ধরনের সমস্যা আজকের দিনে বেশি আসছে? অনেকেই বলেন শিশুদের গ্যাস্ট্রিক ও পেটের ব্যথা সাধারণ খাবারের কারণে হয়। এটা কি সত্যি সবসময় সাধারণ খাবারের কারণে হয়? এই ভুলের জন্য অনেক বাচ্চার অনেক কিছু নষ্ট করতে হয়। যেমন নমস্কার, রিভার হেলথের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। রিভার হেলথ যার ইউটিউব চ্যানেল বা ফেসবুকের পেজে তাদের নিত্য নতুন আপডেট আসতেই থাকে, যেখানে মানুষের হেলথ টিপস আপনি গুগল বা চ্যাট জিপিটি থেকে প্রশ্ন করে কোনো রকম ওষুধের দোকানে গিয়েও যেন কোনো ভুল ওষুধ না নেন, তার জন্য রিভার হেলথ সমস্ত কলকাতার ডাক্তারদের কাছে গিয়ে আপনাদের কোনটা সঠিক এবং কোনটা বেঠিক তুলে ধরছে। তার মধ্যে আজকে আমরা চলে এসেছি ডাক্তারবাবুর কাছে, যিনি শিশুদের বিশেষজ্ঞ। প্রথমে ডাক্তারবাবুর নাম পরিচয়টা একটু জেনে নেব। ডাক্তার উৎপল কুমার রায়, পেডিয়াট্রিক সার্জন। স্যার, কত বছর হলো আপনি এই শিশুদের চিকিৎসা করছেন? আমার মোটামুটি 20 থেকে 30 বছর মতো এক্সপিরিয়েন্স। আজকে স্যার আপনার কাছে কিছু প্রশ্ন নিয়ে এসেছি, যা সাধারণ মানুষের ভুল ভীতি থেকে মুক্ত করতে সাহায্য করবে। প্রথম প্রশ্ন আপনার কাছে রাখবো, শিশুদের জন্য কোন কোন ধরনের সার্জারি বেশি করতে হয় এই মুহূর্তে? আমাদের যেটা মেন করতে হয়, যেগুলো ছোট বাচ্চা, নিউনেট বাচ্চা আসছে, তাদের দেখায় যে অনেক সময় পেটটা অনেক ফুলে আছে, তাদের পায়খানার রাস্তা থাকে না, তাদের ক্ষেত্রে ইমার্জেন্সি হয়, সেগুলো ইমার্জেন্সি করতে হয় আমরা। অথবা তাদের লিপ প্যালেট থাকে, লিপ প্যালেটের জন্য তারা আমাদের কাছে আসে, সেটা যদিও 3 মাস পর করা হয়। তাছাড়াও যে কিছু কিছু আছে অপারেশন, যেগুলো পেচ্ছাপের প্রবলেম হয়। পেচ্ছাপের প্রবলেম বলতে অ্যাকচুয়ালি পেচ্ছাপ ঠিক হচ্ছে না, ড্রপ ড্রপ পেচ্ছাপ হচ্ছে, সেটাতে আমাদের পোস্টারতে ভাল্ব থাকে, সেগুলোই মেনলি বাচ্চাদেরকে নিয়ে পার্টিরা আসে আর কি আমাদের কাছে। নবজাত বা সদ্যজাত শিশুদের মধ্যে কোন ধরনের সমস্যা আজকের দিনে বেশি আসছে? আর সদ্যজাতের মধ্যে মেন সমস্যা হচ্ছে যেগুলো যে পেট ফোলা, পায়খানা রাস্তা নেই, টোটালি এআরএম, আমাদের ইংলিশে এআরএম বলে। তো সেটা পায়খানা থাকে না, পায়খানা রাস্তা না থাকার জন্য কেউ পায়খানা নিজে দিয়ে বেরোতে পারে না, ফলে পেটটা ডিস্টেনশন হয়ে যায়, ঠিক আছে, তার জন্য একটা আছে। অথবা অনেক সময় আছে যে পেচ্ছাপ ঠিক মতো করতে পারছে না, ফ্লোটাই নেই পেচ্ছাপে, সেগুলো ওটা আমরা পোস্টারটা ভাল্ব বলি, সেগুলো ইমিডিয়েট অপারেশন করতে হয়। অথবা তার ফাইমোসিয়া আছে, ফাইমোসিয়া তখন অপারেশন করতে হয় না ঠিকই, কিন্তু ফাইমোসিয়া নিয়েও আছে। আবার কিছু যে বাচ্চা আছে ওই সময় যে কনজেনিটাল হার্নিয়া, কনজেনিটাল হাইড্রোসিস যেটা বলি আমরা, এই টাইপের বেশি আছে। বড়দের তুলনায় শিশুদের সার্জারির ক্ষেত্রে কোন জিনিসটা শিশুর গার্জিয়ানের মাথায় রাখা উচিত বলে আপনি মনে করছেন? না, মাথায় রাখা উচিত অ্যাকচুয়ালি তাদেরকে বুঝতে হবে যে ছোট বাচ্চা, একে ইমিডিয়েটলি ডাক্তারকে সার্জেন তার জন্য দেখাতে হবে। এরা কি করে অ্যাকচুয়ালি, অন্য ডাক্তার, মেডিসিন ডাক্তার, ওই ডাক্তার, সেই ডাক্তার, হোমিওপ্যাথিক এটা করে, ঠিক আছে। কিন্তু আমার নিয়মে এটা হচ্ছে নিয়ম, প্রথমেই তোমাদের দেখে দেখাতে হবে, একজন সার্জেনকে দেখাতে হবে। প্রথমে পেডিশন দেখাতে পারে, দেখে সার্জেনকে দেখাতে হবে, তবে সে জিনিস ডায়াগনোসিস করতে পারে। কারণ ডায়াগনোসিস অনেকদিন পর হলো, ধর সাপোজ একটা তার টেস্টিসটা নেই, সে অনেকদিন পর এলো, তাকে ডাক্তার বলে যে তুমি 4 বছর পর যাবে, তার টেস্টিসটাই নষ্ট হয়ে যাবে। সেই জন্য ওদেরকে ওইটা মাথায় রাখতে হবে যে ওই বসে থাকলে হবে না, যা হচ্ছে একজন সার্জনের সঙ্গে কনসাল্ট করা। একটি সদ্যজাত শিশুর কোন লক্ষণগুলি দেখলে অভিভাবকদের দ্রুত সার্জেন্টের কাছে যাওয়া উচিত বলে আপনি মনে করেন? এমন কটি জিনিস যেটা একটা ছোট্ট শিশুর খুবই বিপজ্জনক হতে পারে। যেমন বাচ্চা কাঁদছে, বাচ্চা কাঁদছে, অথবা বাচ্চার ঠিক পেচ্ছাপ হচ্ছে না বলে পেচ্ছাপ করার সময় বাচ্চা কাঁদছে, পেট ফুলে আছে, বমি করছে, তারপরে তার ঠিকমতো রেসপিরেটরি ডিস্ট্রেস স্টার্ট হয়েছে, এইসব জিনিস অবশ্যই চলে আসা উচিত। যারা নতুন গার্জিয়ান বা অভিভাবক হচ্ছেন, তাদের শিশুর সার্জারির পর শিশুর কিরকম ভাবে মানসিক যত্ন নেওয়া উচিত, এই বক্তব্যে আপনি কি বলতে চাইবেন? না, শিশুর অপারেশনের পর যেটা করতে হয় যে শিশুকে ঠিকমতো খাওয়ানোর ব্যাপারটা মেনে চলে আসে, মায়েরা ঠিকমতো খাওয়াতে হবে, এবং যেভাবে আমরা ডিরেকশন দেবো সেই ডিরেকশন হিসাবে তাদের ফলো করতে হবে। তারা যদি বেশি খাইয়ে দেয়, কিছু অপারেশন বেশি খাইয়ে দেয়, যে পেশেন্ট এমনি বমি করতে করে, অথবা যখন থেকে আমরা খেতে বলবো তখন থেকে তাই খাওয়াতে হবে। একটা ইন্টেস্টাইন অবস্ট্রাকশন এসছে, সে যদি প্রথম থেকে খাওয়াতে শুরু করে, তাই দুধ খাওয়াবে, ও খাবে, সেটা হতে পারে না। আমরা যেটা বলবো ডিরেকশন হিসাবে তাকে ফলো করতে হবে, তাহলে ঠিক থাকবে। অনেক গার্জিয়ান আছে আজকের দিনে যারা শিশুদের সার্জারি নিয়ে খুব ভয় পায়, এই বিষয়ে আপনি কি বলবেন গার্জিয়ান? না, ভয় পাওয়ার কিছু নেই, যদি আপনি না আসেন তাহলেই ভয়। কারণ যদি ভয় পেতে হয় তো তাকে আগের থেকে সার্জেনের সাথে কথা বলতে হবে, সার্জেনরা সেই জিনিসটা বলে দেবে কি হয়েছে না হয়েছে, এবং মোটামুটি আমাদের যেটা হয় অপারেশন করে বেশিরভাগ ক্ষেত্রেই এরা সাকসেসফুল হয়।
সাধারণ মানুষের জন্য আজকে একটা প্রশ্ন আপনার কাছে রয়েছে, যেটা হচ্ছে আজকে শিশুদের, স্পেশালি শিশুদের সার্জারির ক্ষেত্রে কোন ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে, যদি একটু অডিয়েন্সদের আপনি বলে দেন। আধুনিক প্রযুক্তি বলতে আমরা যেটা নিউমেটদের যদিও খুব একটা করা হয় না, মোটামুটি চাইল্ডের ক্ষেত্রে যেগুলো আমরা করছি, এখন ল্যাপারোস্কোপি চলে এসেছে, অথবা আমাদের যেটা প্রোস্টেটা ভাল্ব যেটা হচ্ছে আমরা সিস্টোস্কোপ দিয়ে আমরা সেটা ভালগাইজেশন করে দিচ্ছি, ঠিক আছে। সুতরাং এখন ল্যাপারোস্কোপির রোলটা অনেক বেড়ে গেছে। আপনার মতে পেডিয়াট্রিক সার্জারির ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? পেডিসার্জারির ভবিষ্যৎ তো বরাবরই ভালো দিকেই যাচ্ছে, আর পেডিসার্জারি তো অটোমেটিক কেস বাড়ছে এবং যত দিন যাচ্ছে কনজেনিটাল কেসগুলো অনেক বেড়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে, পেডিসার্জনরা সবসময় ওই কনজেনিটাল কেসগুলো বেশি পাচ্ছে, যেমন হাইপোস্পেডিয়া, যেমন কনজেনিটাল হাইড্রোসিল, এসব কেসগুলো লিপ, কনজেনিটাল লিপ প্যালেট, এইসব পাওয়া যাচ্ছে। আপনার মতে একজন ভালো শিশু চিকিৎসকের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? গুরুত্বপূর্ণ বলতে অ্যাকচুয়ালি প্রথম জিনিস হচ্ছে মা এবং বাবা, গার্জেনদেরকে ঠিকমতো জিনিসটা বলতে হবে, ডিটেলস জিনিসটা বলতে হবে যে এই জিনিসটা হয়েছে। দরকার হলে আপনি ছবি এঁকে বুঝিয়ে দিন, তাদের বুঝতে হবে তারা যে এই জিনিসটা আমার হয়েছে, আমার এই জিনিসটা করতে হবে। আপনি হয়তো ঠিকমতো বললেন না, বলে এই একটা অপারেশন করতে হবে, পার্টি তো বুঝতে হবে না, তখন তো পার্টি অন্যরকম ভাববে যে জিনিসটা আমি কি বলছি ডাক্তার বুঝতে পারলাম না। তা নয়, পার্টিকে ডিটেলস বোঝাতে হবে, মাকে ডিটেলস বুঝতে হবে, না বুঝলে আবার বারবার বলতে হবে জিনিসটা, বলে তাদের বুঝিয়ে জিনিসটা এবার তার ডিসিশন নিক অপারেশন, এবং কখন কোন ডেটে কোন ইয়েতে অপারেশন করবে, কোন বয়স এটা করলে উচিত করা, সেটাও বলে দিতে হবে তার সঙ্গে। অনেক গার্জিয়ান আছেন যারা মনে করেন যে শিশুর যদি কোনো ছোট সমস্যা হয় যেটা অপারেশন করা প্রয়োজন, তারা সেটাকে এড়িয়ে যান, মনে করেন যে সেই জিনিসটা যদি একটু বড় হয়, বা ধরুন কোনো একটা সামান্য ছোট সিমটম সেটা যদি একটু বড় হয় তখনই সেটা সার্জারি করা দরকার। এটা অনেকের মধ্যে কনসেপ্ট রয়েছে, এই ক্ষেত্রে আপনি কি বলবেন? এটা টোটালি ভুল। এই ভুলের জন্য অনেক বাচ্চার অনেক কিছু নষ্ট করতে হয়। যেমন আমি টেস্টিসের ক্ষেত্রেই বলছি, টেস্টি অনেক বাচ্চা, এটা নিয়ম হচ্ছে 2 বছর 1 বছরের পর থেকে আমরা অপারেশন করতে স্টার্ট করি, 8 মাসের 9 মাসের পর থেকে। কিন্তু যদি বাচ্চা দেরি করে, অনেক সময় ডাক্তাররা বলে যে দেরি করে আসবেন, আমি তো অনেক বাচ্চা প্রায় 4 বছর 6 বছর এসছে, তখন কিন্তু টেস্টিস কিন্তু নষ্ট হয়ে যায়, ঠিক আছে। আগেকার দিনে টেস্টি বাদই দেওয়া হতো, এখন তাও তো রাখা হচ্ছে। হ্যাঁ, তবে সেই সব জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। যে কোনো জিনিস হলে ওটা লুকিয়ে রাখার কিছু নেই, ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে, পেডিয়াট্রিক সার্জনকে অবশ্যই দেখাতে হবে, পেডিয়াট্রিশিয়ানকে দেখে পেডিয়াট্রিশিয়ানকে অবশ্যই দেখাতে হবে, তো চারিদিকে ঘুরলে হবে না। অনেকেই বলেন শিশুদের গ্যাস্ট্রিক ও পেটের ব্যথা সাধারণ খাবারের কারণে হয়, এটা কি সত্যি সবসময় সাধারণ খাবারের কারণে হয়? এর পেছনে কি অন্য কোনো বড় কারণ থাকলেও কি থাকতে পারে? না, কারণ বলতে অ্যাকচুয়ালি খাওয়ার জন্য কি, হ্যাঁ খাওয়ার জন্য অনেক সময় হয় ভাই, কারণ অ্যাকচুয়ালি মারা বেশি খাইয়ে দিচ্ছে। আমরা যেটা তো খাওয়াতে বলছি, 2 আউন্স খাওয়াতে বলছি, মারা বেশি খাইয়ে দিচ্ছে। বেশি খাওয়ালে কি হয়, পেট ফুলে যাচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, কাঁদছে বাচ্চা সবসময়, সেটা তো হতেই পারে। তার সঙ্গে সঙ্গে যেটা হয়, অনেক সময় দেখা যায় যে অনেক ডিজিজ ভিতরে, হ্যাঁ সেই ডিজিজগুলো, পাইলোরিক স্টেনোসিস বলে একটা ডিজিজ আছে, বাচ্চাদের ক্ষেত্রেই হয় একমাত্র। হ্যাঁ, তো সেই সব ডিজিজগুলো হলে কি হবে, পেটে ঠিকমতো খাবারটা হজম হবে না, যাবে না নিচে যখন যাবে না তখন সঙ্গে পেট ব্যথা হবেই। হ্যাঁ, বা ম্যালনোরিশন অফ গাট যদি হয়, সেক্ষেত্রে একই সেম জিনিস হয়। বা ইন্টারসাইসেন, একটা গাটের মধ্যে গাট ঢুকে গেল, সেসব ক্ষেত্রে তখন পেন, প্রচণ্ড পেন হয়, এবং তখন বাচ্চা কাঁদতে আরম্ভ করে, এবং তখন ডাক্তারের কাছে অবশ্যই যাওয়া উচিত। মানুষের মধ্যে একটি ভুল ধারণা আছে বাচ্চাদের হার্নিয়া নিজে নিজেই নাকি ভালো হয়ে যায়, অপারেশনের দরকার নেই, এই নিয়ে আপনি কি বলতে চাই? না, হার্নিয়া বললেই সমস্যা বলতে হবে যে হার্নিয়া অবশ্যই ইমিডিয়েট অপারেশন করা উচিত হার্নিয়া, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের কনজেনিটাল হাইড্রোসিল নিয়েই প্রেজেন্ট করে, ওটা বেশি দিন রাখলে তখন সেটা হার্নিয়া আকারে ধারণ করে। সেই জন্য হার্নিয়াটা ফেলে রাখলে হবে না, হার্নিয়া যদি হয়ে থাকে অবশ্যই তাকে অপারেশন করতে হবে। একটা সময় ছিল যখন বাচ্চাদেরকে সর্ষের তেল মাখিয়ে রোদের মধ্যে রাখা হতো, একদম সদ্যজাত শিশুদের, সেটা কি আজও সঠিক? দেখুন, আমরা এখন সর্ষের তেল বলি না ঠিকই, তবে রোদে আমরা অবশ্যই দিতে বলি বাচ্চাকে, জন্মার পর রোদে দিতে বলি। তার কারণ হচ্ছে জন্মার পর দিলে কি হয়, ভিটামিন ডিটা তৈরি হয়। হ্যাঁ, অনেক সময় জন্ডিস থাকলে তার জন্ডিসটা সেরে যায়। সুতরাং সেই হিসাবে আমরা যেমন জনসন ক্রিমটা মাখিয়ে বলি রোদে দেওয়ার জন্য, আমরা তেলটা আমরা বলি না। একটি নবজাত শিশুর প্রথম 6 মাসে কি কি স্বাস্থ্য পরীক্ষা জরুরি হয়? প্রথম স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে 6 মাসের শিশুকে প্রথম দেখতে হবে তার সমস্ত সিস্টেম দেখতে হয়, যেমন তার অ্যাবডোমেনে কোনো ডিস্টেন্সন আছে কিনা, তার পেচ্ছাপ ঠিকমতো হচ্ছে কিনা, তার নিচের দিকে টেস্টিস আছে কিনা, তার পেটে বুকে কোনো কষ্ট আছে কিনা, বা বুকে একটু এক্সরে করে দরকার এক্সরে করে দেখতে হয় অনেক সময়। হ্যাঁ, সেটা দেখতে হয় আর কিছু আছে কিনা। বাচ্চা মেনলি বাচ্চা খেলছে কিনা, মেন যদি বাচ্চা খেলে
তার মানে জানতে হবে মোটামুটি সে ভালো আছে, তার কোনো ইয়ে নেই। ছোট্ট শিশুদের বরাবর ঠান্ডা বা সর্দি কাশি হওয়াটা কি খুব স্বাভাবিক একটা বিষয়? না, সবসময় ঠান্ডা লাগে না, কিন্তু মোটামুটি বছরে 3-4 বার ঠান্ডা লাগে বাচ্চাদের। আর তাছাড়া যদি মারা যদি সেই মতো প্রিকশন নেয়, প্রিকশন বলতে মারা যদি গলাটা এবং মাথা ঢেকে রাখে এবং এসি থেকে একটু বাঁচায় বা ফ্যান থেকে একটু কম রাখে, তাহলে অটোমেটিক ঠান্ডাটা কম লাগবে এই আর কি। আর একটা জিনিস হচ্ছে মাথায় রাখতে হবে যে ভ্যাকসিনটা যেন নিয়মিত পড়ে, আর ভ্যাকসিন যত ঠিকমতো নেবে তত এই ঠান্ডার জিনিসগুলো কমে যাবে। অনেক সময় আজকে যারা নতুন গার্জিয়ান হচ্ছেন তারা শিশুর ছোট্ট কোনো সমস্যাতেই ওষুধ দিচ্ছে, এটা কি সত্যি সঠিক? সবসময় কি ওষুধ দেওয়াই প্রধান? না না, ওষুধ দিচ্ছে মানে তারা নিজেরা যে ওষুধ দেয় তো অবশ্যই ঠিক নয়। হ্যাঁ, তাকে একটা পেডিশিয়ানকে দেখাতে হবে, যারা মেডিসিন ডাক্তার দেখাতে হবে, সেই জন্য মনে করে তখন সে দিতে পারে। সেই জন্য নিজে থেকে কোনো ওষুধ বাচ্চাদের দেওয়া উচিত না। আজকে যারা নতুন গার্জিয়ান হচ্ছে, আপনার যে দীর্ঘ এত বছরের অভিজ্ঞতা, সেইখানে আপনি নতুন গার্জিয়ানদের কি কি জিনিস করতে বারণ করবেন সদ্যজাত শিশুদের ক্ষেত্রে? আমি সবসময় বলবো যে সদ্যজাত শিশুরা যারা আছে তাদেরকে ঠিকমতো দেখা উচিত। ঠিকমতো দেখা বলতে সে ঠিকমতো খাচ্ছে কিনা এবং তার পেচ্ছাপ ঠিকমতো হচ্ছে কিনা, সে কাঁদছে কতটুকু, ঘুমাচ্ছে কিনা, সেই জিনিসগুলো অবশ্যই তাদের নজর রাখতে হবে। আর একটা জিনিস নজর রাখতে হবে যে বডিতে কিছু র্যাশটা উঠছে কিনা বা জন্ডিস হচ্ছে কিনা, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আর মেন মায়েদেরকে বলছি, মায়েদের যেটা মেন দেখতে হবে যে তাদের খাওয়াটা কিভাবে, তারা কোন টাইমে খাওয়া দিচ্ছে বা কিভাবে খাওয়া দিচ্ছে, এই প্রসিডিউরটাকে জানতে হবে। কোন বয়সে কি দিতে হয় সেটা পেডিশিয়ানরা বলে দেয়। এর সঙ্গে যদি মায়ের দুধ ঠিকমতো না হয় ছোটো বয়সে, তখন আমরা অন্য বাঁধা মিলে অন্য দেওয়া হয়, তো সেটা কিভাবে দেওয়া হবে সেটা পেডিশিয়ানরাই বলে দেবে। স্যার, আমাদের এই যে প্রশ্নগুলো আপনার কাছে, সেটা কি আপনার সঠিক বলে মনে হয়েছে? হ্যাঁ, প্রশ্নটা অবশ্যই সঠিক। সেই জন্য আমি লেবার হেলথের কাছে আমি মানে কৃতজ্ঞ এই ব্যাপারে, এবং এরা অনেক যে দিচ্ছে আপনাদেরকে জানাচ্ছে, সেটা আমি মনে করি এটা অনেক বেটার। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবুকে তার এই মূল্যবান সময়টি আপনাদের জন্য, মানে আপনারা যারা নতুন গার্জিয়ান হয়েছেন তাদের আজকের এই ভিডিওটা আশা করি 100% কাজে লাগবে। আরো যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্স খোলা রয়েছে, নির্দ্বিধায় সেখানে আপনার কমেন্ট আপনি করতে পারেন, আমরা তার রিপ্লাই করব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লেগেছে, এবং শেষমেশ ডাক্তারবাবুকে অসংখ্য ধন্যবাদ এই মূল্যবান সময় এবং তার এত বছরের অভিজ্ঞতা আজকের এই ভিডিও মাধ্যমে আমাদের শেয়ার করার জন্য। লিভার হেলথের এই পেজে ততক্ষণ দেখা হবে নতুন একটা কোনো ভিডিওর সাথে, নতুন একটা কোনো টপিকের সাথে। ধন্যবাদ ডাক্তারবাবু।